নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি চারটে চারদিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, মধ্যরাতে হামলার প্রতিবাদে নার্সদের বিক্ষোভ। আমরা জানি যে গতকাল আরজি করে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চলেছে, ভাঙচুর চলেছে, এবং সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে নার্সদের। আরজি করে বিক্ষোভে নার্সরা, নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নার্সরা। গতকালের ঘটনা নিয়ে বৈঠক হবে, নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। নতুন যিনি অধ্যক্ষ তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন যে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং গতকালে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বৈঠক করা হবে, নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এবং গতকাল যে কর্মসূচি ছিল মহিলাদের, যে মেয়েরা রাত দখল করো, সেই কর্মসূচির মাঝেই আরজি করে দুষ্কৃতী তাণ্ডব চলে, ভাঙচুর চলে, জরুরি বিভাগে ভাঙচুর চলে, যার জেরে কিন্তু রীতিমতো সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রীতিমতো রণক্ষেত্রের সৃষ্টি হয় গতকালের যে ঘটনা আরজিকর চত্বরে। এই ঘটনার প্রতিবাদ চলছে আজকে, নার্সদের প্রতিবাদ। তারা বলছেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তারা আতঙ্কে রয়েছেন, তাদের নিরাপত্তার দাবি করছেন, সেফটির দাবি করছেন। সেই মতো প্ল্যাকার্ড বানিয়ে প্রতিবাদে বসেছেন নার্সরা। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। যদি অধ্যক্ষ দাবি করেছেন যে এই বিষয় নিয়ে বৈঠক হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, তবে গতকালের ঘটনা সর্বমহলে কিন্তু এর নিন্দা চলছে এবং প্রতিবাদ জানানো হচ্ছে আরজিকর চত্বর। শুধুমাত্র আপনাদের এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাচ্ছি নার্সদের যে প্রতিবাদ বিক্ষোভ সেটা জারি রয়েছে। আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি বলছেন নার্সরা? তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে তারা জানাচ্ছেন, পাশাপাশি আর কি বলছেন সেখানকার বিক্ষোভরত নার্সরা? দেখো, এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালে তিনটি বিক্ষোভ চলছে। একটি এমার্জেন্সি গেটের সামনে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ করছেন এবং এখানে কিন্তু ডক্টরস ফোরামের পক্ষ থেকেও তারা কিন্তু বিক্ষোভ করছেন। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা কিন্তু বিক্ষোভ করছেন, অর্থাৎ প্রাক্তনীরাও এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন। এবং অন্যদিকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে এখনো পর্যন্ত নার্সদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিছুটা স্থিমিত হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে যদি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে না বসেন হাসপাতালের প্রিন্সিপাল, তাহলে কিন্তু তারা আরও বড় আন্দোলন শুরু করবেন। এই মুহূর্তে যে নার্সদের বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ কিছুটা কমেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত জমায়েত হয়ে রয়েছেন। আমরা বেশ কয়েকজন নার্স এখনও পর্যন্ত এখানে রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে এখনও পর্যন্ত যুক্ত রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা বসে রয়েছেন। যে আপনাদের এই মুহূর্তে দাবি কি? আপনারা তো এখনও বসে আছেন। আমাদের প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, ম্যাডাম মানে কালকের ইভেন্টটা নিয়ে এবং 9 তারিখে যে ইভেন্টটা হয়েছিল সব কিছু নিয়ে আমাদের ম্যাডামের সাথে কথা হয়েছে। ম্যাডাম 1 ঘন্টা টাইম নিয়েছেন, তো আমরা ওয়েট করছি যে ম্যাডাম 1 ঘন্টা পর এসে কি বলছেন, যে এই সিচুয়েশনটা কিভাবে ম্যাডাম হ্যান্ডেল করতে চান, আমাদের সিকিউরিটির ব্যাপারে ম্যাডাম কি বলছেন, ম্যাডাম কিভাবে দায়িত্ব নিচ্ছেন। কারণ কি প্রথম থেকেই সিকিউরিটি নিয়েই বলা হচ্ছে যে আমাদের সেই কলিগের সাথে যেরকম ঘটনা ঘটেছিল সেই রাত্রিরে, তো সেটাও একটা খুব বড় সিকিউরিটির ফ্ল, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তারপরেও বলা হয়েছিল যে হ্যাঁ আমরা কলেজে সিকিউরিটি বাড়াচ্ছি। তারপরেও যখন আমরা দেখলাম যে কালকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, যেখানে পুলিশ হাঁ করে তাকিয়ে থাকলো, লুকিয়ে গেল আমাদেরকে এরকম অসহায়ভাবে ছেড়ে দিয়ে, তো সেটাই আমরা মানে এবার ম্যাডামের কাছে আমরা জানতে চাই যে ম্যাডাম আমাদের কিভাবে, মানে যে আমরা ডিউটি করব, আমরা কিংবা সিস্টার দিদিরা বা জিডিএস স্টাফরা কেউ কিভাবে ডিউটি করবে, তার সিকিউরিটির দায়িত্ব কে নেবে সেটা আমরা দেখি ম্যাডাম কি বলছেন। তাছাড়া যে হস্টেলে আমরা থাকি, যেখানে দরজা ল্যাচ লাগে না, গ্রিল আছে কিন্তু সেটাও ঠিকভাবে লাগে না, সেখানে যে হস্টেলে মানে চুরি হয়ে যাচ্ছে রুম থেকে জিনিসপত্র, যে কেউ এসে যে মানে সেখানেও আমাদের নিরাপত্তা নেই। তো সব কিছু নিয়ে
আমাদের এটাই যে মানে আমরা এখন ওয়েট করছি যে দেখি ম্যাডাম কি বলছেন। 1 ঘন্টা পরে যদি সমাধান না হয় কি করবেন? 1 ঘন্টা পরে যদি সমাধান না হয় আমরা এই মুভমেন্ট চালিয়ে যাব, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা যতক্ষণ না সমাধান পাচ্ছি আমরা এখান থেকে কেউ উঠবো না। আমরা সবাই এখানেই আছি, আর ম্যাডামও কোথাও যাবেন না। আমরা ভয় পাইনি, আমরা জাস্টিস চেয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস চাইবো। দেখো, জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে তারাও কিন্তু এসেছেন, একসঙ্গে মিলিত হয়েছেন এবং কয়েকজন ডাক্তারবাবু রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে গত কয়েকদিন ধরে তো আপনাদের একটা আন্দোলন চলছিল, আপনাদের যে দাবি ছিল সঙ্গত, সেই জায়গাতে সমাধান তো হলোই না। এখনো পর্যন্ত গতকাল যে ঘটনা ঘটলো, যেভাবে ভাঙচুর করা হলো, কি বলবেন? যে ঘটনা ঘটেছে সে আমরা কল্পনাই করতে পারি না। ভ্যান্ডালিজম কালকে যেভাবে মব ঢুকেছে আরজি করের মাধ্যমে, আমরা কখনো এই ঘটনা ভবিষ্যতে অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সন্দেহ আছে। আমরা এই ধরনের ঘটনার জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে পরিষ্কার প্রশ্ন রেখেছি, কেন এই ধরনের ঘটনা ঘটলো। কার্যত পুলিশ কালকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তাহলে এর যথাযথ উপযুক্ত যা কেন এই ধরনের ঘটনা ঘটলো এটা তো আমাদেরকে পরিষ্কার জানাতে হবে। দেখুন, নার্স এবং ডাক্তারদের একটাই দাবি যে 1 ঘন্টা সময় দেয়া হয়েছে অধ্যক্ষকে। 1 ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তারা কিন্তু আবার যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যত সময় যাচ্ছে ততই কিন্তু বিক্ষোভের পরিমাণ বাড়ছে। আরজি কর হাসপাতালে যেখানে একমাত্র ইমার্জেন্সির সামনে বিক্ষোভ চলছিল, এখন বিভিন্ন জায়গাতে বিক্ষোভ শুরু হয়েছে। এখন নার্সিং স্টাফরা বিক্ষোভ করছেন এবং প্রাক্তনীরা আরজি করের যারা এখানে পড়াশোনা করেছেন এবং এই মুহূর্তে তারা সিনিয়র ডাক্তার, তারাও কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি করছেন। অর্থাৎ যত সময় যাচ্ছে তত আরজি করের পরিস্থিতি কারো জটিল থেকে জটিলতর হচ্ছে। কারণ যেভাবে গতকাল পুলিশি নিরাপত্তার অভাব লক্ষ্য করা গেছে, যেভাবে তাণ্ডব চলেছে, অবাধে তাণ্ডব চলেছে, লুটপাট হয়েছে, তা নিয়ে কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই ডাক্তারবাবুরা প্রশ্ন তুলছেন। গত কয়েকদিন ধরে তারা নিরাপত্তার কথা বলছিলেন, সেই নিরাপত্তা তো দূরের কথা, গতকাল যে ঘটনা ঘটল তাতে কিন্তু তারা অত্যন্ত অখুশি এবং তারা কিন্তু বলছেন তাদের জীবন সংশয় হয়ে পড়েছে। এবং যে নার্সিং স্টাফরা বিক্ষোভ করছিলেন তারা যেটা বারবার বলার চেষ্টা করছিলেন যে যেভাবে গতকাল হুমকি দেওয়া হয়েছে তারা কিন্তু কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন। অর্থাৎ পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তবে পুলিশের পদস্থ কর্তারা যেটা জানিয়েছেন, বিভিন্ন দপ্তরের সামনে, বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে পুলিশি কিওস্ক তৈরি করা হবে এবং নিরাপত্তা বাড়ানো হবে। যারা বিক্ষোভ করছেন নার্সরা, তারা বলছেন যে যদি সমস্যার সমাধান না হয়, সেই সুরাহা না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। হ্যাঁ, দেখো ইন্দ্রাণী, যে কথা বলছিলাম যে এরা 1 ঘন্টা যেটা সময় দিয়েছেন, সেই 1 ঘন্টার মধ্যে সমস্যার কি সমাধান হবে তার উপর তাকিয়ে রয়েছে আরজি করের ছাত্রছাত্রী। 1 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করতে হবে, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তারপরেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। অর্থাৎ আরজি করে যে জটিলতা চলছিল, যে কর্মবিরতি চলছিল, সেই কর্মবিরতি আরও কতদিন চলবে এবং তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্দ্রাণী, একেবারেই ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং নার্সরা যারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন গতকালের ঘটনায়, যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই সমস্যার যদি সমাধান না হয় সেক্ষেত্রে তাদের এই বিক্ষোভ চলবে, এমনটাই জানাচ্ছেন নার্সরা। नहीं भाई, हम कापेंगे तो तुम घुसेगा, हम कापते মব যখন ঢুকেছে পুলিশ দৌড়ে এদিক ওদিক সেন্টার নিচ্ছে আমাদের হসপিটালে গিয়ে। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে তলব প্রাক্তন সুপার চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে তলব করা হয়েছে। তলব করল সিবিআই। একজন অ্যাসোসিয়েট
প্রফেসরকেও তলব করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। দীর্ঘ তলবের তালিকা তৈরি করা হয়েছে সিবিআই এর। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপালকে তলব করা হবে এমনটাই সূত্রে খবর। সবাইকেই তলব করা হবে সিজিওতে এমনটাই সিবিআই সূত্রে খবর। প্রাক্তন সুপার, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং প্রত্যেককেই তলব করা হবে একে একে। ইতিমধ্যেই কিন্তু আজ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এবং যে তলবের তালিকা সেটা কিন্তু যথেষ্ট দীর্ঘ রয়েছে। একজন অ্যাসোসিয়েট প্রফেসরকেও তলব কেন্দ্রীয় সংস্থার। আরজিকর কাণ্ডে দীর্ঘ তলবের তালিকা সিবিআইয়ের। একে একে সবাইকেই তলব করা হবে সিজিওতে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে তলব করেছে সিবিআই, একজন অ্যাসোসিয়েট প্রফেসরকেও তলব কেন্দ্রীয় সংস্থার। দীর্ঘ তলবের তালিকা সিবিআইয়ের। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপালকে তলব করা হবে, সবাইকেই তলব করা হবে সিজিওতে। সিবিআই ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে এবং তদন্ত চলছে। একে একে প্রত্যেককেই তলব করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। তাদের সঙ্গে কথা বলা হবে, জানতে চাওয়া হবে এই ঘটনা সম্পর্কে। আরজিকরে অনেককেই তলব করা হবে সিজিওতে এমনটাই সিবিআই সূত্রে খবর। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে তৎকালীন প্রিন্সিপাল প্রত্যেককেই তলব করা হবে। আরজিকর কাণ্ডে দীর্ঘ তলবের তালিকা তৈরি করেছে সিবিআই, সেই মতোই একে একে প্রত্যেককে তলব করা হবে সিজিওতে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝেরিয়া। একে একে প্রত্যেককে তলব করা হচ্ছে এবং এই যে তলবের তালিকা সেটা দীর্ঘ, প্রত্যেককেই তলব করা হবে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? একদম ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যিনি এক্স সুপার তাকে তলব করা হয়েছে, সে সহ কিন্তু বেশ দুজন ডাক্তারকে তলব করা হয়েছে এবং এইচওডি চেস্ট মেডিসিন অরুণব রয়চৌধুরী তাকেও তলব করা হয়েছে। মোট 4 জনকে কিন্তু আজকে তলব করা হয়েছে এবং তাদেরকে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু অটোপসি যখন সার্জন তারা এবং যখন অটোপসি হয়েছিল তারা সেই সময় প্রেজেন্ট ছিল, সেই বোর্ডে তারা ছিল, সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদেরকে তলব করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ সারছেন সিবিআই। তবে এই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই যে শুধু এই এক্স সুপার বা এইচওডি এই যে তালিকা তাদের তৈরি হয়েছে সেটা কিন্তু এখানেই থেমে যাবে না, সেই তালিকা কিন্তু দীর্ঘ। তোমাকে যেমন আগেও আমরা যে খবর করেছি, যেখানে আমরা বারংবার বলেছি যে আরজি করে যখন সেই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার মধ্যরাতে, সেই রাত থেকে সেই দিন সকাল থেকে বৃহস্পতিবার সকাল থেকে আরম্ভ করে যারা ডিউটিতে ছিল পরের দিন অবধি তাদের প্রত্যেকের তালিকা তৈরি হয়েছে, প্রত্যেককে ডাকা হবে। এবং শুধু তাই নয়, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, কিছুক্ষণ আগেই প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছিল, যিনি নতুন প্রিন্সিপাল এসেছেন সুরিতা পাল, যিনি কিনা স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন, তাকেও যে এখানকার স্টুডেন্টরা তারা ঘেরাও করেছিলেন। কিন্তু আগের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, এবং খুব চর্চিত একটি নাম সন্দীপ ঘোষ, যিনি সকালে রিজাইন করেছেন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল হয়ে গিয়েছেন, সেই সন্দীপ ঘোষকেও কিন্তু তলব করা হবে বলে এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং এখানেই কিন্তু একটি প্রশ্ন উঠছে যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ সিবিআই এর তরফ থেকে এই প্রিন্সিপালের যে লিস্ট বানানো হয়েছে, তলবের যে লিস্ট, সেখানে প্রিন্সিপালও রয়েছে, তাহলে কলকাতা পুলিশ তারা কেন তলব করলো না, কেন বয়ান রেকর্ড করলো না এই প্রিন্সিপালের? ঘটনা 3 দিন 4 দিন কেটে যাওয়ার পরে তারা বলছে, যেদিনকে কোর্টে কেসটা উঠলো সেদিনকে তারা বলছেন যে তারা তলব করেছিলেন এবং সেই দিনেই হাজিরা দেওয়ার ডেট ছিল, কিন্তু তিনি এলেন না। এই যে একাধিক প্রশ্ন উঠছে, মিসিং লিঙ্ক রয়েছে, যে এই যে সঞ্জয় রায়, সে কি প্রথম দিনই বা সেই দিনকে বৃহস্পতিবার মধ্যরাতে সে কি হঠাৎই 4 তলায় চলে যায় এবং সেখান থেকে সেমিনার হল, নাকি এর আগে অন্য কোথাও গিয়েছিল? এই যে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, সেই সমস্ত বিষয়ে নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করবে যে তালিকা তৈরি হয়েছে। কিন্তু তার আগে তোমাকে বলে রাখবো যে গতকাল যেটা আমরা দেখেছিলাম যে
যে সিবিআই এর যে টিম এসেছিল প্রায় 12-রও বেশি জন, এবং 12 জন কোর টিমে রয়েছে, যেখানে সিএফএসএল রয়েছে, যেখানে সার্জনরা রয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যারা সায়েন্টিফিক ডিপার্টমেন্ট তারা রয়েছে, এবং সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছে। শুধু তাই নয়, এই 12 জনও তাদেরকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু আরও আধিকারিক ইতিমধ্যেই ইনক্লুড করা হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে 20 জনেরও বেশি আধিকারিক রয়েছে। প্রায় যেটা বলছে যে 25 জন মতো, কিন্তু যেটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে প্রায় 30 জনের কাছে কিন্তু তাদের এই গ্রুপ একটা স্পেশাল টিম রয়েছে। সেই স্পেশাল টিম কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে, এবং সিএফএসএল এর যে টিম গতকালকে এসেছিল তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে, বেশ কিছু বাজেয়াপ্ত করেছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে এই যে সিএফএসএল এর টিম তারা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা আবার আসবে। গতকালকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, এবং একাধিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোকেও কিন্তু নজরে রাখা হয়েছে। সিজিও কমপ্লেক্সে আর কাকে কাকে তলব করেছে ইতিমধ্যে? দেখো, তোমাকে আজকে যেটা বললাম যে এই 4 জনকে তো তলব করেই ছিল গতকালকে, এবং আজকে তারা হাজিরা দিয়েছে। কিন্তু এরপরে নেক্সট তারা যে তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু হায়ার অথরিটিস যেমন রয়েছে, এবং অন্যদিকে সেই সময় যারা ছিল, অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং এ শুধু 4 তলা বা সেই চেস্ট ডিপার্টমেন্ট এমনটা কিন্তু নয়, বা চেস্ট ওয়ার্ড এমনটা কিন্তু নয়, গোটা ইমার্জেন্সি বিল্ডিং এ যারা দায়িত্বে ছিলেন প্রত্যেককে ডাকা হবে, এবং যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে সিবিআই, এবং যেমন তাদের তদন্ত এগোচ্ছে সেই অনুযায়ী সেই মোমেন্টে তাদের যাকে মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ডাকলে তাদের তদন্তের সুবিধা হবে সেই ব্যক্তিকে কিন্তু ডাকা হচ্ছে। এবং যেটা প্রিন্সিপালকে কবে ডাকবে এই বিষয়টা এখনো স্পষ্টত সিবিআই এর তরফ থেকে না জানালেও সূত্র মারফত জানা গিয়েছে যে সেই লিস্টে এই প্রিন্সিপালের, যেহেতু তিনি অভিভাবক, এবং এই যে সিকিউরিটি ল্যাবসের কথা উঠছে সেই সিকিউরিটি ল্যাবস নিয়েই কিন্তু মূলত সেই প্রিন্সিপালকে ডাকা হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ বেশ কয়েকজনের যে তলবের তালিকা সেটা দীর্ঘ রয়েছে সিবিআইয়ের কাছে, এবং একে একে প্রত্যেককে ডাকা হবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে আরজি করের 3 চিকিৎসক নিহত তরুণীর ময়নাতদন্তের জন্য তৈরি মেডিকেল বোর্ডের সদস্য, এই 3 চিকিৎসককে সিবিআই তলব করেছে। 3 জনেই ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক। সিজিও কমপ্লেক্স আরজি করে 3 চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, এবং 3 জনেই ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ঠিক কোন কোন বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে? দেখো, সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোট 5 জনকে তলব করেছে এই আরজিকর কাণ্ডের যে খুনের ঘটনা, চিকিৎসকের খুনের ঘটনায় 5 জনকে তলব করেছে সিবিআই। মূলত কয়েকটি বিভাগে তারা ভাগ করেছে, একটা প্রশ্নমালা তারা তৈরি করেছে। প্রথমত হচ্ছে আরজিকরের এই কয়েকদিনের ভেতরে যে সমস্ত অভিযোগ উঠেছে, যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই আরজিকরের ভেতরে, সেটা কতদিন ধরে চলছিল, এবং ঘটনার দিন কারা কারা ডিউটিতে ছিলেন, তাদের কি ঘটনা ঘটেছিল, তারা সেই সময় কি রিপোর্ট পেয়েছিলেন, কি অবস্থায় দেখেছিলেন, এবং যেহেতু ফরেনসিকের একজন ডাক্তার সেই ডিপার্টমেন্টে আছেন, যিনি ফরেনসিক করার সময় ছিলেন, তিনি কি কি দেখেছেন, কি কি ইনজুরি মার্ক ছিল, তার কি অবজারভেশন, এই পুরো জিনিস তারা কিন্তু বয়ান আকারে কিন্তু রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি সিবিআই আধিকারিকরা এটাও জানার চেষ্টা করছে যে অরাজকতার কথা এখন বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে যে আরজি করে ছিল, সেই অরাজকতা কতদিন ধরে চলছে, এবং এর নেপথ্য থেকে কোনো প্রভাবশালী কোনো যোগ আছে কিনা, কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের যোগ আছে কিনা, কার কথায় এই সমস্ত কথা চলতো, বা পুলিশ আধিকারিকরা কখনো ইন্টারভিউ করেছিল কিনা, বা কোনো পদক্ষেপ আগে গ্রহণ করেছিল কিনা, পুরো বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। এবং আজকে কিন্তু তুমি জানো যে মৃত চিকিৎসকের বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসাররা যান এবং তার বাবা মায়ের সাথে কথা বলেন, এবং তারপরে কিন্তু তারা ফিরে আসেন, এবং তাদের বাবা মা যা সেদিন তার দেখেছিলেন, যা সেদিন যা সিচুয়েশন হয়েছিল, সেই সমস্ত সিচুয়েশনকে দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু চলছে, প্রায় 5 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। একেবারে ধন্যবাদ দেবপম।
আরজি করে ইতিমধ্যে গিয়েছেন শান্তনু সেন, দেখাবো আপনাদের সেই ছবি। আরজি করে শান্তনু সেন থেকে ঢুকে তাণ্ডব করেছে, রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে। গতকাল পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? গতকাল পুলিশের ভূমিকায় বলবো না। আপনারা দেখাচ্ছি আরজি করে শান্তনু সেন, এবং তিনি যে মন্তব্য করেছিলেন তার জন্য বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরপরেই তাকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে শান্তনু সেন তিনি বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই জানাচ্ছেন। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাত দখলের রাতে উত্তপ্ত আরজিকর, দুষ্কৃতী তাণ্ডবে বিধ্বস্ত হাসপাতালের জরুরি বিভাগ, ভেঙে তছনছ করা হলো আন্দোলনরত চিকিৎসকদের অস্থায়ী মঞ্চ, আক্রান্ত পুলিশ কর্মীরা, ভাঙচুর পুলিশের গাড়ি। পুলিশের ব্যর্থতার দিকে আঙুল আন্দোলনকারীদের চিকিৎসকদের, দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। আরজিকরে তাণ্ডব, ভাঙচুর, দুষ্কৃতীদের দাপাদাপি, তছনছ জরুরি বিভাগ, নষ্ট দামি ওষুধ, বাঁচল না পুলিশের গাড়িও। আরজিকরে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন এবং মেয়েদের রাত দখলের লড়াই চলছিল। আরজিকরের গেটে চলছিল ডিওয়াইএফআই এসএফআই এর প্রতিবাদ। হঠাৎই হাসপাতালের গেটে শুরু হয় উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে একদল উত্তেজিত জনতা। শুরু হয় চূড়ান্ত তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের অস্থায়ী ধর্ণা মঞ্চ, বাদ যায়নি কোনো কিছুই। লাঠি রড দিয়ে ভেঙে চুরে মাটিতে মিশিয়ে দেওয়া হয় জরুরি বিভাগের প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম, ফ্রিজ, জীবনদায়ী ওষুধ, প্রয়োজনীয় ফাইলপত্র। হামলা চালানো হয় পুলিশের গাড়িতেও। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা, আহত হন খোদ ডিসি নর্থ। ঘটনাস্থলে পৌঁছন সিপি বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কার্যত লন্ডভন্ড আরজিকরের ইমার্জেন্সি বিভাগ, মেডিসিন রুমে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে মেডিকেল ইকুইপমেন্ট, একাধিক ফাইল পত্র থেকে শুরু করে ইনজেকশন, একাধিক জরুরি মেডিসিন যা এখানে মজুদ ছিল, কার্যত সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে যে অক্সিজেনের নল থেকে শুরু করে যে সমস্ত ইকুইপমেন্ট থাকে একটি ইমার্জেন্সি বিভাগে, সেই সমস্ত কিছুকে ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। বাইরে থেকে একদল দুষ্কৃতী ভেতরে ঢুকে এই কার্যত লুটপাট চালায় এবং তার সঙ্গে লন্ডভন্ড করে দেয় এমার্জেন্সি ওয়ার্ড। It has put Calcutta police in a very, very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by them. Any of my men have tried to save anyone. We are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? হাসপাতালে দুষ্কৃতীদের এই তাণ্ডবের পিছনে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলন জারি থাকবে জানিয়েছেন তারা। একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল, ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে মানে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। এই ভ্যান্ডালিজমের ফলে ধর্ণা মঞ্চ ভেঙে যায়, বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ডিস্টর্টেড হয়, আমরা টোটাল ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন কলেজ, হোস্টেল, এমার্জেন্সি মধ্যে আমরা গিয়ে আশ্রয় নিই। কলেজের যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাদের সাথে বারবার এর আগে, এই মিছিলের আগে এবং পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কাউকে আমরা ফোনে ধরতে পারিনি। আমরা ইমিডিয়েট চাইছি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করে কলকাতা আরজিকর ক্যাম্পাসের মধ্যে সেফটি সিকিউরিটি ইনশিওর করুক। হাসপাতালের ভিতরে চিকিৎসকের মৃত্যু, টানা আন্দোলনে চিকিৎসকরা, পথে নেমেছিলেন মেয়েরাও। কিন্তু আন্দোলনের নামে এই ধ্বংসলীলা তাণ্ডব চালালো কারা? কেনই বা এই ভাঙচুর, উত্তেজনা হাসপাতালের ভিতরে? উঠছে প্রশ্ন। ঘটনায় জড়িতদের ছবি দেখে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। আর খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বুধবার মধ্যরাতে তাণ্ডব চলে আরজিকর হাসপাতালে। ইমার্জেন্সি সহ বেশ কিছু জায়গায় চলে ভাঙচুর। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন ভাঙচুর হয়েছে সেমিনার হলেও, যেখানে দেহ মিলেছিল ডাক্তারি পড়ুয়ার, ফলে নষ্ট হয়ে গেছে সব তথ্য প্রমাণ।
তবে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ধর্ষণ ও খুনের ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে কোনো ভাঙচুর হয়নি, পুরোটাই রটনা। এদিন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙচুর হওয়া বেশ কয়েকটি জায়গা পর্যবেক্ষণ করেন, সঙ্গে যায় মিডিয়াও। কলকাতা টিভির সাংবাদিক রিয়া মাঝির এক্সক্লুসিভ প্রতিবেদনে ধরা পড়েছে, সেমিনার হলে যাওয়ার একমাত্র পথে কোনো তাণ্ডবের চিহ্ন নেই। ক্ষিপ্ত জনতা বুধবার মধ্যরাতে তারা ঢুকে পড়ে ইমার্জেন্সি বিল্ডিংয়ে এবং সেখানে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে তারা লাগাতার ভাঙচুর চালায় এবং পুরো তছনছ করে দেয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এবং যেটা সোশ্যাল মিডিয়া ধরে যে রিউমার চলছে, যেখানে কলকাতা পুলিশ তারা নিজেরাও দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর ভাঙচুর হয়েছে, কিন্তু প্লেস অফ অকারেন্স অর্থাৎ 4 তলায় যে প্লেস অফ অকারেন্স রয়েছে সেমিনার হল, সেটা একদম অক্ষত রয়েছে। সেখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি, উন্মুক্ত জনতা সেখানে পৌঁছাতে পারেনি। সেই ফ্যাক্ট চেক করার জন্যই কিন্তু আমরা দায়িত্বশীল সাংবাদিক তারা এসে পৌঁছেছি এই জায়গাটাতে। আমরা কলকাতা টিভির তরফ থেকে শুধুমাত্র কোনো এভিডেন্স ট্যাম্পার যাতে না হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা 4 তলায় এসে পৌঁছেছি। এবং 4 তলায় আমরা দেখছি যে যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই যে জায়গা, এই যে গেট রয়েছে, সেই গেটের মধ্যে দিয়ে কিন্তু একাধিক ওয়ার্ড, একাধিক ডিপার্টমেন্ট ক্রস করে সেই সেমিনার হল অবধি পৌঁছাতে হয়। সেই সেমিনার হল কিন্তু একদম অক্ষত রয়েছে। এখানের যা জায়গা দেখা যাচ্ছে সেটা দেখে কিন্তু কার্যত সেটা পরিষ্কার হচ্ছে, কারণ এখানে যে গেট সেখানে কিন্তু কোথাও ভাঙচুর করা নেই এবং ভাঙচুরের কোনো নমুনাও এখানে দেখা যাচ্ছে না, যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে। এখন সমস্ত পাইপলাইন থেকে আরম্ভ করে সিসিটিভি থেকে আরম্ভ করে বেড এবং যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের যা যা থাকে ওয়ার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ডিপার্টমেন্ট অফিস ভিতরে সমস্তটা ভেঙে ছুঁয়ে তছনছ করে দিয়েছে। এবং সেই ক্ষিপ্ত জনতা তারা যেটা জানা যাচ্ছে এখানকার ওয়ার্ডের যারা নার্সরা রয়েছে তারাও বা এখানকার স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছে যে পুলিশ যারা কর্মরত এখানে ছিল তারা কার্যত ওপরে চলে আসে এবং ওপরে এসে তারা নিজেদের বুদ্ধি খুলে নেয়, তাদেরকে যাতে পুলিশ বলে বোঝা না যায়। এবং তারা স্যান্ডো গেঞ্জি পরে তারা ভিতরে অর্থাৎ মেল ওয়ার্ডে তারা লুকিয়ে পড়ে, তাদেরকে যাতে বোঝা না যায়। এবং এই যে ক্ষিপ্ত জনতা যেটা বারংবার বলা হচ্ছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে বারবার বলা হচ্ছে যে একদম প্লেস অফ অকারেন্স যেটা সেটা কিন্তু একদম সিকিউর রয়েছে। এবং আমরাও কিন্তু সেই ফ্যাক্ট চেক করার জন্যই কিন্তু এই অবধি অর্থাৎ 4 তলা অবধি এসে উপস্থিত হয়েছি এবং সেখানে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু তোমাকে সেই চিত্রটা দেখানোর জন্য যে এই হচ্ছে সেই 4 তলা এবং এই হচ্ছে সেই ফ্লোর এবং এই যে গেট, এই গেট আমরা খুলবো না বা এদের টাচ করবো না, কারণ তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, যাতে কোনো রকম তাদের হ্যাম্পার না হয় সেই বিষয়টা মাথায় রেখে আমরা শুধুমাত্র ফ্যাক্ট চেক করার জন্য কিন্তু এই 4 তলায় এসে আমরা উপস্থিত হয়েছি। এবং যেটা দেখা গেল, যেটা দেখলাম যে একদম সিকিউর রয়েছে, কোথাও কোনো চিহ্ন নেই যে উন্মুক্ত জনতা বা ক্ষিপ্ত জনতা তারা এখানে এসেছিল এই 4 তলা অবধি, সেই কোনো চিহ্ন কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো না। তা থেকে কিন্তু কার্যত পরিষ্কার যে 4 তলা অর্থাৎ প্লেস অফ অকারেন্স একদম সিকিউর রয়েছে। আরজিকরে তাণ্ডবের নেপথ্যে কারা? নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত? উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। হামলাকারীদের হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছেন, এই হামলার নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে, এই উত্তর এছাড়াও অনেক নানা প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে কলকাতা পুলিশের আধিকারিকরা। এবং হামলার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেভাবে ঢুকে হামলা চালানো হয়েছে, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, তা কিন্তু সেই ছবি উঠে এসেছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় আরজিকর চত্বর। এবং এই আরজিকরে তাণ্ডবের নেপথ্যে কারা, এই প্রশ্ন উঠছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং তার উত্তরও খুঁজছে কলকাতা পুলিশের আধিকারিকরা, কি জানতে পারছো? টুইট করেছিলেন এবং টুইট করে তিনি বলেছিলেন রং না দেখে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং যারা যারা এর পেছনে দোষী রয়েছে তাদের সকলকেই যেন অ্যারেস্ট করা হয় এবং 24 ঘন্টা সময়ের মধ্যে যেন ইতিমধ্যেই কলকাতা পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে। এখানে দুটো বিষয় বলার আছে। দেখো, প্রিয়টা হচ্ছে আরজিকর। কালকে সারা রাজ্য জুড়ে বা বলা যায় দেশেরও বিভিন্ন জায়গায় এই যে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বেরিয়ে এসেছিলেন তারা বেরিয়েছিলেন, কিন্তু আরজিকরে এই হামলাটা ঘটলো। আরজিকরে যেহেতু পিও রয়েছে, প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা রয়েছে,
হামলাকারীরা দুটো কারণে হামলা করতে পারে। ইন্টারেস্ট যেটা পুলিশ যেভাবে তথ্যটা দেখছে সেটা হলো যে হামলা করার পেছনে কারণটা কি। প্রথমে তার পুলিশ এই কারণটা খোঁজার চেষ্টা করছে যে কি কারণে মব এইভাবে ঢুকে গেল। যদি তারা পিওটাকে নষ্ট করতে চাইতো তাহলে পরে কিন্তু কালকে পুলিশ বলে দিয়েছে পিও ইনট্যাক্ট আছে। আজকেও কিন্তু তারা বারবার বলছে পিও কিন্তু ইনট্যাক্ট আছে। কলকাতা টিভি সেই ছবি দেখিয়েছে পিও কিন্তু ইনট্যাক্ট, অর্থাৎ পিওতে কোনো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে ইনট্যাক্ট রাখা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় আরেকটা পুলিশ যেটা সন্দেহ করে, যেটা নিয়ে মানুষ সবসময় ভাবে যে কোনো জায়গায় হামলা হলে বা মব এরকম ঢুকে গেলে সেখানে অনেক টাকা পয়সা থাকলে সেগুলো হয়তো তুলে নিয়ে যাওয়া বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাও কিন্তু সেখানে হয়নি। সেখানে কিন্তু ওষুধ ছিল, ফাইল ছিল। সুতরাং এই বিষয়টা নেই, তাহলে এই মব ঢুকলো কেন এবং এই ঘটনাটা ঘটালো কিসের জন্য, এর পেছনে কি কারণ রয়েছে, কারণটাই হচ্ছে পুলিশের সব থেকে বড় বিষয়, যে কারণ কিসের জন্য এবং কারা এর পেছনে মদত দিয়েছে, কি কারণে এবং কেনই বা এই ঘটনাটাকে ঘটানো হলো, এইটাই কিন্তু এখন পুলিশ সব থেকে বড় তদন্ত করে দেখছে। এবং এর পেছনে কি কোনো প্রভাবশালী কেউ রয়েছে? যদিও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন যে রঙেরই লোক থাকুক না কেন তাকে গ্রেফতার করতে হবে। সুতরাং এখন পুলিশ এই তথ্যটাই খোঁজার চেষ্টা করছে যে এর পেছনে কারা, কি কারণে এই ঘটনাটা ঘটলো। আচমকা যেখানে শান্তিপূর্ণভাবে সবকিছু চলছিল, কোন রকম ভাবে কোনো বিশৃঙ্খলতা কোনো জায়গায় দেখা যায়নি, আচমকা এই জায়গায় এই হামলাটা হলো কিসের জন্য, কি কারণ রয়েছে, কারা রয়েছে এর পেছনে, এইটাকেই কিন্তু এখন পুলিশ, কলকাতা পুলিশ কিন্তু জোর দিয়ে খোঁজার চেষ্টা করছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ কেনই হামলা করা হলো, কেন এই তাণ্ডব চালানো হলো, এই প্রশ্নগুলো সামনে আসছে এবং এই হামলার নেপথ্যে কারা রয়েছে, কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা, সমস্ত কিছু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, কেন এই তাণ্ডব চালানো হলো, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ একদিকে যেখানে প্রতিবাদ কর্মসূচি চলছিল শহর জুড়ে, মেয়েদের রাত দখল করো যে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় চলছিল, তার মাঝেই কিন্তু আরজি করে ঢুকে এভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। যে আন্দোলনকারী চিকিৎসকেরা যে মঞ্চে বসতেন সেই মঞ্চেতেও ভাঙচুর চালানো হয়েছে। তবে কেন, অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ এবং তদন্ত চলছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 9 জনকে। অন্যদিকে আরজি করে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর, সিবিআই ডিরেক্টরকে চিঠি বিরোধী দলনেতার, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শুভেন্দু অধিকারীর। আরজি করে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন শুভেন্দু অধিকারী, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শুভেন্দু অধিকারী এবং তিনি এই অভিযোগে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়েছেন বিরোধী দল নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছেন তিনি এই মর্মে যে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, আরজি করে নিরাপত্তা বাড়াতে হবে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলছেন শুভেন্দু অধিকারী। সেই মতো তিনি চিঠি লিখেছেন সিবিআই ডিরেক্টরকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আরজি করে কেন্দ্রীয় বাহিনী দাবি করছেন শুভেন্দু অধিকারী। আরজি করে যে ঘটনা ঘটেছে গতকাল, যে তাণ্ডব চলেছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, এরপরে শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, শুভেন্দু অধিকারী এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছেন আরজি করে। দেখো, ইতিমধ্যে একটা এক্স হ্যান্ডেলে তিনি তথ্য নিয়ে এসেছেন, সেখানে বলেছেন যে আরজি কর হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক আরজি কর হাসপাতালে। যেভাবে দুষ্কৃতী তাণ্ডব ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া সেই দুষ্কৃতী তাণ্ডব কিন্তু আগামী দিনেও ঘটতে পারে। সেই জায়গাতে যে রাজ্য পুলিশ রয়েছে সেই রাজ্য পুলিশ সরিয়ে কেন্দ্রীয় বাহিনী আরজি করে আনতে হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজেপি নেতারা এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পান এবং বিভিন্ন জায়গাতে এখানে যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। এবং রাজ্য প্রশাসনের আন্ডারে যে স্বাস্থ্য দপ্তর রয়েছে এবং তার আন্ডারে যে আরজি কর হাসপাতাল রয়েছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারী করেছেন, যা গুরুত্বপূর্ণ। তবে কিছুক্ষণ আগে রাজ্যপাল এখান থেকে ঘুরে গেছেন, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে একটা তথ্য এনেছেন যে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক আরজি কর হাসপাতালে।
দেবজ্যোতি, তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সিবিআই ডিরেক্টরকে, সেক্ষেত্রে চিঠিতে কোন কোন বিষয় তিনি উল্লেখ করেছেন? তিনি যে দুটি চিঠি দিয়েছেন সেখানে কিন্তু বিভিন্ন নিরাপত্তার কথা বলেছেন এবং যেভাবে হাসপাতালের ডাক্তার এবং সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, এ রাজ্যের যে বাহিনী রয়েছে সেই বাহিনী দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করতে হবে। একেবারে শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গেছে এ রাজ্যের। এর আগেও কিন্তু 356-র কথা তিনি বলেছিলেন। সেই জায়গাতে যেভাবে একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি কেন্দ্রীয় বাহিনীর নিয়ে আসার কথা বললেন, তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবং শুভেন্দু অধিকারী তিনি স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আরজি করে। কেন্দ্রীয় বাহিনী দাবি করে সিবিআই ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন তিনি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের পর চড়া সুর বিজেপির মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি বঙ্গ বিজেপি। শুক্রবার দুপুরে 2 ঘন্টা জেলায় জেলায় পথ অবরোধ। শুক্রবার থেকেই লাগাতার অবস্থান বিক্ষোভ। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল, মোমবাতি ও মশাল মিছিল করবে মহিলা মোর্চা। ঘোষণা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি গেরুয়া শিবিরের। আগামীকাল দুপুরে 2 ঘন্টা জেলায় জেলায় পথ অবরোধ। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত এই মিছিল হবে, এমনটাই ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। আগামীকাল 2টো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল, দোকান, বাজার 2 ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন। আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে। তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে, ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল, উনি নাকি ক্ষমতার লোভী নন, তাহলে তার যে অপদার্থতা, তার যে প্রশাসনের কোল্যাপস যে অবস্থা, তার দায় তাকে নিতে হবে। তার পুলিশ মিডিয়াকে দায়ী করে, বিরোধী দলকে দায়ী করে বেশি দিন টিকতে পারবে না। তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে। এছাড়াও আগামীকাল সন্ধ্যেবেলায় আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে, মোমবাতি এবং মশাল মিছিল করবে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন এবং তিনি তাদের কর্মসূচির কথা বলেছেন। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল নেতা কৃষ্ণানু মিত্র। তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের। কোনো তদন্ত ছাড়াই যে বিজেপি এই ন্যারেটিভটা বিল্ড করার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে তারা কর্মসূচি নিতেই পারে, এটা তারা একটি স্বতন্ত্র দল, তারা রাজনৈতিক কর্মসূচি নিজেদের মতো নেবে। কিন্তু এই ক্ষেত্রে আরজিকরের ঘটনা এবং গতকাল রাতের ঘটনাতে বিজেপিও তো সন্দেহের ঘেরাটোপে আছে। বিজেপি যে এই ঘটনাকে সংগঠিত করেনি তার কারণ হচ্ছে এর আগে আমাদের রাজ্যতে এবং অন্যান্য রাজ্যতে এইসব ঘটনার সাথে রাজ্য সরকারকে, বিরোধী শাসিত রাজ্য সরকার বা বিরোধী দলগুলোকে কালিমালিপ্ত করার চক্রান্ততে বিজেপিকে লিপ্ত পাওয়া গেছে, আমাদের রাজ্যতেও হয়েছে। তো সুতরাং বিজেপি যেখানে সন্দেহের কাঠগোড়ায় দাঁড়িয়ে সেখানে এরকম রাজনৈতিক কর্মসূচি বারংবার রাজ্য সভাপতি তাদের বলছেন, তারা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নাকি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন? এটাই প্রশ্নটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ছুড়ে দিলাম। আরজি করে তাণ্ডব,
পাল্টা শুভেন্দুর হুঁশিয়ারি, শুক্রবার বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিরোধী দলনেতার এমনটাই হুঁশিয়ারি যে শুক্রবার বাংলা স্তব্ধ করা হবে, বন্ধ বা যেভাবে হোক স্তব্ধ করব বাংলা। পরিকল্পিত তাণ্ডবের মামলার তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত, নন্দীগ্রামে ঘোষণা বিরোধী দলনেতার। এবং যে ঘটনা ঘটেছে গতকাল, এই ঘটনার পর কিন্তু প্রতিবাদ চলছে, গেরুয়া শিবির তারাও প্রতিবাদে নেমেছে এবং বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আরজি করে তাণ্ডব পাল্টা শুভেন্দুর হুঁশিয়ারি যে বাংলা স্তব্ধ করবেন তিনি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে নাতনি ও মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই কলকাতা টিভির মুখোমুখি হয়ে আরজি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনা, এই ঘটনায় সিবিআই তদন্ত, এমনকি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পাল্টা নিন্দা করলেন ফিরহাদ হাকিম। স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে নাতনি ও মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই কলকাতা টিভির মুখোমুখি হয়ে আরজি করের মহিলা চিকিৎসকের খুনের ঘটনা, এই ঘটনায় সিবিআই তদন্ত, এমনকি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম এবং তিনি এই শুভেন্দু অধিকারী যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্যের নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। ছদিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি। মুখ্যমন্ত্রীর আবেদনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় চিকিৎসকেরা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওপিডি বন্ধ সব হাসপাতালে, তবে অবস্থান বিক্ষোভ থেকে সরেননি প্রতিবাদী চিকিৎসকেরা। জেলায় জেলায় সেই ছবিটাই ধরা পড়ছে। আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। আন্দোলন বন্ধ করার আর্জি জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এখনো সোচ্চার জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন অব্যাহত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, তবে রয়েছে জরুরি বিভাগের সমস্ত পরিষেবা। এদিন জরুরি বিভাগের সামনে বসে বিক্ষোভ দেখায় জুনিয়র চিকিৎসকরা। এরপর মিছিল করে মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে রাস্তায় নেমে স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তারা। উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানান তারা। স্বাস্থ্যকর্মীরা হাতে কালো ব্যাচ পরে অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। 15ই আগস্ট ছুটির দিন, তাই ওপিডি বন্ধ, তবে প্রতিবাদ চালু রয়েছে। একই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও, সেখানেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি। অচলাবস্থা কাটেনি চিকিৎসা পরিষেবার। ফেস্টুন হাতে আন্দোলনে চিকিৎসকরা। 15ই আগস্টে ওপিডি বন্ধ, তবে খোলা রয়েছে এমার্জেন্সি।
বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরজি করের ঘটনার বিচার ও একাধিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন বাঁকুড়া মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবায় রীতিমতো চাপ ফেলেছে তাদের আন্দোলন। বৃহস্পতিবারও একই ছবি বাঁকুড়া মেডিকেল কলেজে। আন্দোলন স্লোগান দিয়ে কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ডাক্তাররা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও জারি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। বৃহস্পতিবার সকালে আন্দোলনে না বসলেও বন্ধ চিকিৎসা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ খোলা রয়েছে আগের মতোই। সেখানে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছেন। খোলা রয়েছে হাসপাতালের মূল দরজাও। আশেপাশের ছোট দরজা বন্ধ রয়েছে। ফেস্টুনে নিজেদের দাবি জানিয়ে কাজ বন্ধ রেখেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা টিভি। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত 3, 7 দিন।